নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কেওড়াতলার ফ্ল্যাট। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ফেসবুক পেজেও। বন্ধুরা, আপনারা যেইভাবে আমাকে সাহায্য সহযোগিতা করছেন ঠিক সেইভাবেই আপনাদের সাহায্য সহযোগিতার হাত সবসময় পেতে চাই। আজ আপনাদেরকে বলবো গল্প কেওড়াতলার ফ্ল্যাট। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। কি রে বিচি, জায়গা বদল হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ ভাড়া, কি যে বলিস। আরে আজকে ভালোবাসার দিনে এরম মুখটাকে হুদোর মতো করে রেখেছিস কেন? চল আমার সঙ্গে ঘুরতে যাবি। না রে, মন টন ভালো নেই। কেন, ল্যাদ মেরে দিয়েছে আবার? হ্যাঁ। কবে? আজকেই। কেন? আর বলিস না, দামি গিফট চেয়েছিল। জানিস তো দোকানপাট ঠিক মতো চলে না, তার উপরে বাবার পকেট মেরে মেরে কত আর গিফট দেওয়া যায় বল? তাই বলে তোকে ল্যাদ মেরে দিল? আহা হা রে, তোর 5 মাসের প্রেম, আড্ডা মারিস না। একে আমার মন মেজাজ ভালো না, তার উপরে তুই বসে বসে। আচ্ছা শোন, তোরও যখন কেউ নেই, আমারও লাইফে কেউ নেই, তা 2 বন্ধু মিলে একটু ঘুরে আসি। চল। কোথায় যাব? চল না, গাড়িতে তো ওঠ, তারপর একটু ঘুরে আসি। গাড়িটা স্টার্ট করে অমিয়। পেছনে বসায় ওর খুব কাছের বন্ধু সুব্রতকে। 2 জনে মিলে কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই। কিছু কিছু সময় কোনো উদ্দেশ্যহীনভাবেই ঘুরতে যাওয়াটাকেও বোধহয় লং ড্রাইভ বলা চলে। যেতে যেতে বেশ খানিকক্ষণ পরে বাইকটা একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে অমিয় বলে, আরে বছরখানেক আগেও তো এখানে কোনো দোকান ছিল না রে, রাতারাতি একটা দোকান দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এখন বিরিয়ানির যা চল, মোগল সম্রাটরা সারা ভারতবর্ষের পাড়ায় পাড়ায় ঢুকে গেছে, তো তাই এত বিরিয়ানি। মুরগিগুলো আর বাঁচতে পারলো না। হ্যাঁ, তুই একা ভেজিটেরিয়ান বলে পৃথিবী শুধু সবাইকে ভেজ খাবে। চল, আজকে তোকে একটা হেভি জিনিস খাওয়াবো। না ভাই, আমি তোর জন্য কিন্তু মাংসাশী হতে পারবো না। আরে মাংস খাস না বলেই তো এখনো পর্যন্ত পচা মার্কা মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। রাস্তার দিকে তাকিয়ে দেখ, জোড়ায় জোড়ায় দেখ, পার্কে গিয়ে কতগুলোকে যে আজকে ধরা যাবে রে, কতর যে আজকে সিল যাবে। চুকার পাতে কথা বলিস না। ওরে তোর মতো ভদ্রসভ্য এখন আর কেউ নেই, একটু অসভ্য হ ভাই, একটু অসভ্য হ। চল চল দোকানে চল। আমি কিন্তু আমিষ খাবার খাবো না, খেতে হবে না। বাল, কি বললি? কিচ্ছু না, তুই নিরামিষই খাবি। চল। 2 জনে মিলে একটা বড় রেস্তোরাঁয় ঢোকে। দাদা, রিসেপশনে বসে রয়েছে মোটা সোটা আলুর মতো চেহারার একজন ভদ্রলোক। গায়ের রং ওই আলুর মতোই, মাথাটা টাক, মোটা পুরুষ্ঠ গোপ, চোখে মোটা ফ্রেমের চশমা আর ইয়া বড় একটা ভুঁড়ি, হাত পা দুটো বেজায় ছোট ছোট, আঙুলগুলো টসটসে আর নোকের ফাঁকে ফাঁকে কালো কালো নোংরা ঢুকে আছে। দাঁত কেলিয়ে লোকটি বললে, আসুন আসুন, কি খাবেন? দাঁত মাজেন না কদিন? যেই বলল অমিয়, সঙ্গে সঙ্গে লোকটার দাঁত বের করা মুখটা কেমন যেন আমসি হয়ে গেল। মুখটা গুটিয়ে নিয়ে একটা ড্রয়ার খুলে মাস্ক বের করে পরে বললেন, তাতে অসুখ আছে। অসুখ অসুখ কিছুই না, ঠিক মতো দাঁত মাজে না, ভূতকো লোক। বলি আপনারও যদি এই অবস্থা হয়, আপনার হোটেলের কি অবস্থা হবে কে জানে। কোথায় যে ঢুকলাম বাড়া, কে বলতে পারে। তোকে তো বললাম খাবো না, চল না। দাঁড়া, ঢুকে যখন পড়েছি কিছু না কিছু খেয়েই যাব। আরে এই 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 বুঝছি গাই কি? ওই দেখ। কে? আরে দেখ না, আমার আঙুলের সোজা সুজি তাকা। অমিয়র কথা মতো এই বিরাট বড় হোটেলটার ভেতরে ঢুকে যেখানে বসে সবাই খাবার খাচ্ছে, সেই সিটের দিকে লক্ষ্য করে তর্জনীটা দেখতে পায় বিথি ওরফে সুব্রত। আজ থেকে ঠিক 5 মাস আগে সদ্য লাজুক প্রেম করা ওর গার্লফ্রেন্ড ঝুমুর
একটা ছেলের সাথে বসে ফষ্টি নষ্টি করছে। আরে হারামির বাচ্চাটা এখানে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, ঠাঁটে একটা চড় মেরে আসি। আমার সঙ্গে ব্রেকআপ করে এখানে ফুর্তি মারাচ্ছে। ওইভাবে করলে হয়? পাবলিক প্লেস, কেলানটা তুই খাবি। তাছাড়া তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ মানে ওর সঙ্গে ছবি টবি? না রে, কখনো ছবি তুলতেই দেয়নি। ছবি যেই তুলতে যেতাম সঙ্গে সঙ্গে বলতো কি, ডার্লিং, তোমার ফোনে কেন, আমার ফোনে ছবি তোলো না, আমি সারা রাত তোমার ছবি দেখব। তোমার এই মিষ্টি ঠোঁটের হাসি, তোমার এই পারফিউমের গন্ধ, আমি বিভোর হয়ে যাই। আর তুমি শালা ওর নরম কথায় ভুলে গিয়ে তোমার মোবাইলে একটাও ছবি রাখলে না। আরে বুঝিস না, আজকালকার মেয়েগুলো বড্ড শেয়ানা, কোনো প্রমাণ রাখে না। ওই জন্য তোর কাছে ছবি নেই, যা ছবি ওর গ্যালারিতে। নতুন একটা বয়ফ্রেন্ড জোটাবে আর তোর ছবিগুলোকে ডিলিট মারবে, তবে রে চেঁচাস না। লোকজন রয়েছে, কেলান তুই খাবি। চল ওর মুখোমুখি সিটটায় বসবো, আমি ওর দিকে মুখ করতে পারবো না। ঠিক আছে, তুই ওর দিকে পোঙা করেই বসিস। চল বস। হে ভাই, এদিকে শোনো। ইয়েস স্যার। এখানে কি পাওয়া যাবে? স্যার, আপনাদের সামনেই কিন্তু খাবারের মেনু রয়েছে, ওই বই খুলে অর্ডার দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আপাতত আমাদেরকে দুটো কফি দিয়ে যাও। ওকে স্যার। খাতাটা খুলে কি কি খাবার আছে দেখতে থাকে অমিয়। আর সুব্রতর কটা নজর রয়েছে ওর সদ্য ব্রেকআপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের দিকে। মেয়েটি অসম্ভব সুন্দরী, পরে আছে একটা সাদা রঙের স্কার্ট আর লাল রঙের টপ, ভালোবাসার নিদর্শন। শালি, লাল টপটা নিচে সাদা স্কার্টটা না পরে সবুজ পরলেই তো হতো। বাগান থেকে তুললে আনা গোলাপ, কাঁটায় ভর্তি। আস্তে শুনতে পাবে পক। আমার ইচ্ছা করতে জুতো খুলে মুখে মারতে, ওরম করে মারলে হবে না। চুপচাপ বসে রগড় দেখ। ছেলেটা কে আগে সেটা জানতে হবে, বুঝলি? মানে তুই দেখ না কি করি। স্যার, আপনাদের কফি। থ্যাংক ইউ। আপনাদের অর্ডারটা কিছুক্ষণ পর দিচ্ছি। বসে থাকলে কোনো প্রবলেম আছে? নো নো স্যার, এনজয় বলে ছেলেটি চলে গেল। কফিতে চুমুক দিয়ে আস্তে করে অমিয় বলল, যেটা বলবো সেটাই শুধু সাই কাটবি। মেয়েটা যাতে তোর মুখ না দেখতে পারে, টাইম মতো দেখবে, ঠিক আছে? শোন, তুই আর আমি মুখোমুখি বসে আছি, আর ও রয়েছে ঠিক আমাদের সামনের সিটে। ও মুখোমুখি বসে রয়েছে। আমার দিক থেকে দেখলে আমার সিটের আমার বাঁ হাতে যেই চেয়ারটা পড়ছে সেইখানে বসে রয়েছে ওর বর্তমানের বয়ফ্রেন্ড। আর তুই যেই সিটে, সেই দিকে হিসাব করলে তোর ডান দিকে সিটে বসে আছে তোর গার্লফ্রেন্ড। সুতরাং আমরা কিন্তু পাশাপাশি বসে এদিক ওদিক চাওয়াচাওয়ি করলেই তোর মুখটা ও দেখতে পারবে, ওর মুখটা তুই দেখতে পারবি। সুতরাং আমাদের বসাটা একদম ঠিক। আপাতত যেহেতু মুখোমুখি ও আর আমি আর ওর বয়ফ্রেন্ড আর তুই, তাই মেয়েটা চট করে তোর দিকে তাকাবে না। সুতরাং তোর দিকে যেন না তাকায় সেইভাবেই থাক। আমি যা বলবো শুধু সাই কাটবি। কিন্তু কি করে? ও শুনতে পাবে, বাড়া চটিগুলো মুখে মারবো। শুকার বাস। আমার রাগ কন্ট্রোল হচ্ছে না কিন্তু। সেটা তো বুঝতেই পারছি, ধরে রাখতে পারিস না, তেমন মেয়ের সঙ্গে প্রেম মারাস কেন? চুপ তো চুপ, ওরা কথা বলতে চুপ করে শোন। ডার্লিং, কবে বিয়ে করব? যবে তুমি বলবে। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তো আমার রাতের ঘুম ছুটে গেছে। হ্যাঁ, রাতের ঘুম তো আমারও ছুটে গিয়েছিল 5 মাস ধরে। বাপরে বাপ, সালা নাইট ফলস হতে হতে চেহারাটা কেলিয়ে চিৎকালান হয়ে গেছি। ফর্সা মুখটা আর চোখের তলায় কালি। ছি 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 ছি, ঘোর কলি। ফরগেট ইট। শোনো না, বলছি বিয়েটা কবে হবে বলো না। বলছি তো ডার্লিং। আজকে ভালোবাসার দিনে তুমি আমার জন্য একটা গিফট আনোনি কেন? খালি নেব। দেওয়ার তো একটাও চান্স দেখি না। 5টা মাস ধরে বন্ধুকে চুষে হাড় বের করে দিল মেয়ে ছেলেটা। বলি, হাতে করে মাঝে মাঝে নিজেরও তো একটু গিফট আনলে ভালো লাগে নাকি? অফ, ডিসকাস্টিং। তুমি কেন আমার জন্য গিফট আনোনি? আসলে সোনা, আমি ভেবেইছিলাম একটা খুব সুন্দর হিরের নেকলেস তোমার জন্য আনবো, কিন্তু সব সালা ভাওতামি। হিরে সালা, সোনার গয়না কেনার মুরদ আছে কিনা তার নেই ঠিক, হিরে কিনবে। এক্সকিউজ মি, ইয়েস, আপনি কি আমাদের দুইজনকে কিছু উদ্দেশ্য করে বলছেন?
আরে দাদা, আপনাদেরকে কেন বলতে যাব? আপনারা প্রেম করছেন, ভালোবাসার দিন আজকে, করুন না। আমি তো আমার বেচারা এই বন্ধুকে বলছি। কথাটা বলে অমিয় সুব্রতর হাতটাকে চেপে ধরল। সুব্রত মুখটাকে ঘুরিয়ে রেখেছে বিপরীত দিকে, যাতে মেয়েটি মানে ঝুমুর তাকিয়ে ওর মুখ না দেখতে পায়। ও, আই এম সো সরি। না না দাদা, আপনারা আপনাদের মতো কন্টিনিউ চালিয়ে যান না। আমাদের কথা আপনি কেন নিচ্ছেন কানে? আসলে কি বলুন তো, আপনাদের গলার ভয়েসটা একটু জোরে শোনা যাচ্ছে, তো তাই আমাদের কথোপকথনে। আরে কি করব বলুন, আমার বন্ধু বেচারার কানটাই নষ্ট হয়ে গেছে। জোরে কথা ছাড়া আস্তে কথা শুনতে পায় না। এই 5টা মাস ওর গার্লফ্রেন্ডের সাথে ফোনে গেজাতে বেচারার কান দুটোই নষ্ট হয়ে গেল। উফ ডার্লিং, কি তখন থেকে ওদের কথা শুনে যাচ্ছ? আমরা কথা বলি। কি যেন বলছিলে? হ্যাঁ, যেটা বলছিলাম, একটা গিফট আনতাম কিন্তু আনা আর হলো না। তার উপরে লোকাল ট্রেনে জার্নি, বোঝোই তো। বোঝো ঠেলা, নিজে সারা লোকাল ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করছে, সে কি আনবে আবার হিরের নেকলেস? শুনলেও হাসি পায়। শোন ভাই শোন, চলে গেছে জীবন থেকে ভালো হয়েছে, শুধু শুধু মুখটাকে লক্ষ্মী ঠাকুরের পেঁচার মতো হুতো করে রাখিস না, বুঝলি? ভাই, আমাদের খাবারের অর্ডারটা। ইয়েস স্যার, বলুন। একটা ভেজ বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। বলার সঙ্গে সঙ্গেই হাতের মধ্যে চিমটি কাটে বিচি ওরফে সুব্রত। অমিয় বলে, না 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 না, বিরিয়ানি না, আপনি বরং নান নিয়ে আসুন আর বাটার পনির নিয়ে আসবেন, ভেজ হয় যেন। আমার বন্ধু বেচারার এই 5 মাস নন ভেজ খেতে খেতে জীব নষ্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন। ছেলেটি ছোট্ট করে একটু হাসে, বলে, ওকে স্যার, একটু ওয়েট করতে হবে। কতক্ষণ? এই প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে। ওকে ওকে, আমরা এখানে একটু আড্ডা ফাড্ডা মারি, খাবারটা যেন গরম হয়। টাটকা গরম খাবার ছাড়া আমাদের আবার ঠিক পোষায় না। ইয়েস স্যার, ইয়েস স্যার। ছেলেটি চলে গেলে ওরা আবার ঘাপটি মেরে বসে থাকে। মানে পাশের সিটে বসা ওই 2 প্রেমিক যুগল যখন কোনো বার্তালাপ করবে, তার মাঝখানে ইন্টারফেয়ার করতে হবে ওদেরকে। মেয়েটি বলে, শোনা, আমি যদি আগে জানতাম তুমি আইটি সেক্টরে চাকরি করো, বিরাট বড় পদে আছো, মাসে কত টাকা মাইনে পাও, তাহলে আমি পাখি অনেক দিন আগেই ওই খাঁচায় ধরা দিত। তাই বলি, চাকরিজীবী ছাড়া তো এত সুন্দর মেয়েকে কখনো পটানো যায় না রে ভাই। এক্সকিউজ মি, ইয়েস, আপনি কি আমাদের? হ্যাঁ রে দাদা, আপনারা কন্টিনিউ করুন না। বলছি আমার বন্ধুর এত অবস্থা খারাপ, তার উপরে আপনি কেন আমাদের কথার মাঝখানে ঢুকছেন? এতে তো আমাদের ডিস্টার্ব হচ্ছে নাকি? ও সরি দাদা, সরি। শোনা, চলো আমরা বোধহয় অন্য কোথাও যাই। এইখানে ঠিক কি যে বলছো? কতগুলো খাবারের অর্ডার দিলাম, নতুন রেস্টুরেন্ট এটা, আমি আজ পর্যন্ত আসিনি। তা কেন আসবে মামনি? আজ থেকে 5 মাস আগে তো চায়ের দোকানে চা পাউরুটি, কেক আর খুব জোর হলে ফুচকা, ওই অবধি আটকেছিলে। এখন তো দিনে দিনে তোমার টেম্পার বাড়ছে, প্রয়োজনও বাড়ছে, খিদেও বাড়ছে নাকি? এক্সকিউজ মি, তখন থেকে দেখছি আমাদের প্রত্যেকটা কথায় আপনি খারাপ মন্তব্য করছেন। কি চাই বলুন তো? কিচ্ছু না। আপনি কেন আমাদের মাঝখানে আসছেন? আমার বন্ধুটার ব্রেকআপ হয়েছে, ওকে একটু সান্ত্বনা দিচ্ছি, ওকে একটু বোঝাচ্ছি যে নারী জাতি কতটা ডেঞ্জারাস। এই তো, তা ভালো করে বোঝান। এই তো আপনি নিজের মুখেই স্বীকার করলেন নারী জাতি ডেঞ্জারাস। শুনলি? এই বিচি, ভালো করে শুনলি? হোয়াট? কি বললেন? বিচি ওর নাম। আসলে প্রেম করতে করতে ওই দুটো মাথায় উঠে গেছে, কখন নামবে তার ঠিক নেই, চোখ থেকে জল বেরিয়েই যাচ্ছে অনবরত। হো, আই এম সো সরি বলার কিচ্ছু নেই ম্যাডাম, আপনি কন্টিনিউ করুন। ডার্লিং, বলছি বাবা মাকে বলে বিয়ের ডেটটা ফাইনাল করে নিলে হয় না? এই ফাল্গুনেই। কোনো দরকার নেই, ফাল্গুনে বিয়ে করলে পরের বৈশাখ আস্তে আস্তেই পাখি জানলা দিয়ে ফুরত হয়ে যাবে। আর কদিন বাজিয়ে দেখলেই ভালো হয়। এই মাস 6 যদি টিকে যায় তাহলে পার্মানেন্ট করা যেতে পারে, নচেত কোনো ভরসা নেই। হয়তো আরও ভালো চাকরি,
আরও ভালো কোনো হাই র্যাঙ্কের অফিসার, লাখ টাকা মাইনে, বাইক ছেড়ে 4 চাকা, তখনই পাখি পুরুত। কি দরকার দাদা? দাদা, আরে আপনাকে বলছি। ওয়েটারটা হতবাক হয়ে যায়, সামনে এগিয়ে এসে বলে, দাদা আপনাকে যে বললাম কিছুক্ষণ। আরে দাদা, বুঝতে পারছেন না কেন? বন্ধুটার আমার শুনেছি আপনাদের কথোপকথন, আপনার বন্ধু প্রেমে ধোকা খেয়েছে তো। কী যে করবো দাদা, আমার নিজেরও এই অবস্থা। যার জন্যে বেয়ারার চাকরি করছি সেই শালা পোঙ্গায় লাথি মেরে দিয়েছে। আরে গুরু, আপনি তো আমাদের পাল্লার। ওই রকমই অনেকেই এখন তাই, বিশেষ করে আজকে ভালোবাসার দিনে। আমি যাই, আপনাদের অর্ডারটা নাও হয়ে গেছে, আরও পাশে লোক বসে আছে, সবার অর্ডারটা নিয়ে আসি, নাহলে এখান থেকেও ল্যাদ খাবো। হ্যাঁ হ্যাঁ, যান 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 যান। বলছি ঝুমুর ডার্লিং, চলো একটা ছবি তুলি আমাদের দুইজনের। ওইসব চান্স হবে না। আপনাকে অ্যালাউ করলে তো এক্ষুনি নিজের ফোনটা বার করবে আর করে বলবে। বলার আগেই ঝুমুর ওই সামনে বসে থাকা ওর বয়ফ্রেন্ডের হাতটা চেপে দিয়ে বলে, নো নো ডার্লিং, তোমার ফোনে কেন, আমার ফোনে। হ্যাঁ, হারামি মেয়ে ছেলে, নিজের ফোনে ছবি তুলে আবার যখন ভালো পাখি থাকবে পোঙায় লাথি মেরে ফুরুত। দাঁড়াও তো। এইবার ঝুমুর উঠে আসে, কারণ এইবারের কথাটা অমিয় বলেনি, বলেছে সুব্রত। মেয়েটি উঠে এসে সুব্রতর দিকে অঙ্গুলে নির্দেশ করে বলে, এই যে মিস্টার, কে বলুন তো আপনি? তখন থেকে আপনারা দুই বন্ধু মিলে আমাদের কথার মাঝখানে কথা বলছেন। কি হয়েছে, ব্যাপারটা কি? সুব্রত এইবার ঘুরে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি চুপ। সুব্রত বলে, কি বলবো বলুন ম্যাডাম, এমন লাথি মেরেছে সবটাই মাথায় চলে গেছে, নামছেই না। বহু কষ্টে মনটাকে বুঝ দেওয়ার চেষ্টা করছি। 5টা মাস কত হাজার টাকা যে গেল, তারপরেও যে। তাই বলে তুমি এরকম করে সবার সামনে আমাদের অপমান করবে সুব্রত? এক মিনিট, কি বললে? ও সরি ডার্লিং, তোমাকে। তুমি এইমাত্র এর নাম বললে, তুমি ওকে চেনো? না মানে। চিনবে না দাদা? সাথে কি তখন থেকে বসে বসে ইয়ে মারছি? ওর গার্লফ্রেন্ড 5 মাস ওর সঙ্গে প্রেম করেছে, আর আজকে ভালোবাসার দিন ওর পোঙায় লাথি মেরে আপনার কাছে এসেছে। মানে? ঝুমুর, একদম ঠিক বলছি দাদা। আপনি ওর ফোনটা চেক করুন না, যদি ছবিগুলো ডিলিট না করে দিয়ে থাকে এখনও আছে, কারণ আজকে সকাল পর্যন্ত আঠায় পিরিয়ড ছিল। হঠাৎ করে যে কি হলো দেখি। ঝুমুর ফোনটা দাও। না মানে। ফোনটা দাও বলছি। পাসওয়ার্ড কত? না মানে। পাসওয়ার্ড দিয়ে খোলো ফোনটা। ছি, তুমি এত নীচ। ছি। না মানে, শোনো রনি ডার্লিং, ডার্লিংয়ের নিকুচি করেছে। দাদা, আপনার অর্ডারটা, ওই অর্ডার ওকেই গেলান, সব কিছু যা বিল হয়েছে আমি পেমেন্ট করে দিয়ে যাচ্ছি। যখন সবাই মিলে এই রেস্টুরেন্টের বাইরে বেরোলো, তখন ওই মালিক বললেন, আপনার সলিউশনটা বেশ ভালো, মুখে একটু গন্ধ, তাই হাত চেপে কথা বলছি। আমারও একটা ভালো মেয়ে আছে, আপনারা তো সিঙ্গেল, বিয়ে করবেন? তোর মশাই, মুখে গন্ধ নিয়ে আপনি থাকুন। কেমন দিলাম বল? এ কি রে, তোর মুখটা আবার কেন হুদোর মতো হয়ে আছে? কাজটা ভালো হলো না রে অমিয়। মানে? ঝুমুর বড্ড কান্না করছে এখন। ওরে, ছেলেটা চলে গেল। আরে লাউরা, এ কি বলে? তোর জন্যে আমি রিভেঞ্জ করলাম? না ভাই, আমার ঠিক ভালো লাগেনি। আগে যদি জানতাম, তুই আমাকে বললি আমার মুখ দেখাতে না, আমি তাই মুখ ঢেকে রাখলাম। আর তুই সবার সামনে মেয়েটাকে বেইজ্জত করলি। দেখ, আমরা বেটা ছেলে, আমরা অপমান সহ্য করতে পারি পাবলিক প্লেসে, কিন্তু একটা মেয়ে ছেলেকে অপমান করলে তাদের মানে খুব লাগে। সত্যি ভাই, সত্যি তোর ভালোবাসা মাইরি। ঠিক আছে, আমি গিয়ে ক্ষমা চেয়ে আসছি। না, তোর ক্ষমা চাইতে হবে না, আমি বরং গিয়ে ক্ষমা চেয়ে আসছি। তুই কেন ক্ষমা চাইবি? যা অপমান করার তো আমি করলাম। না রে, তুই অপমান করলেও আমি তো বসেছিলাম, আমি বরং ক্ষমা চেয়ে আসি। ঝুমুর, কি হয়েছে? আই এম সো সরি। কেন? না মানে, তুমি জানো তুমি আমার কত বড় ক্ষতি করলে। আমি কত কষ্টে ওকে পটিয়েছিলে তো। চিন্তা নেই, তুমি আবার পটিয়ে ফেলতে পারবে। তুমি খুব সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা। ছেলেদের কোথায় আঘাত দিয়ে কথা বললে বা সেন্টিমেন্টালি কোথায় মারলে ছেলেরা পটে যায়
তুমি খুব ভালো মতো জানো। আসলে তোমার ফ্যামিলি হয়তো সেখান থেকে বিলং করে, তাই দেখো, তুমি আমায় যা বলো বলো, আমার ফ্যামিলি নিয়ে একটা কথাও বলবে না। কেন বলবো না? তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক হয়েছিল, আমার ফ্যামিলি নিয়েও তো তুমি কম বলোনি। আমার বাবা মা গরিব, তাই নিয়েও তুমি আমায় কম কথা শোনাওনি। বাবার সামান্য টাকার মাইনে, সেটা থেকেও টাকা চুরি করে এনে তোমাকে আমি উপহার দিয়েছি, তখনও তুমি আমায় কম ছোট করনি। হ্যাঁ, আজকে পাবলিক প্লেসে তোমাকে অপমান করে আমি একটা ভুল কাজ করেছি, তোমাকে এমনি বললে হয়তো ভালো হতো, কিন্তু মাথায় রাগ চড়ে গিয়েছিল তো। আর বিশ্বাস করো, আমিও যে এরকম করে অপমানটা করবে আমি বুঝতে পারিনি। আমি তোমাকে অপমান করার জন্য দুঃখিত, তবে কারো জীবন ভাঙার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো। তোমার জীবনটাও একদিন ভাঙতে পারে, তোমার স্বপ্নও একদিন চুরমার হতে পারে। সব কিছুরই একটা শেষ আছে ঝুমুর। সুব্রত, শোনো। কি? আমিও ক্ষমা চাইছি। কেন? আসলে তোমার সাথে আমার ঠিক প্রেম হয়নি তো, ওটাকে প্রেম বলা চলে না। তুমি বেকার, আর আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আজ বাদে কাল বাবা মা ভালো সম্বন্ধ দেখে আমাকে বিয়ে দিয়ে দেবেনি, আর এই জন্যেই তুমি এই জীবনটাকে এনজয় করছো আমাদের মতো ছেলেগুলোর জীবন নষ্ট করার জন্যে। না না সুব্রত, আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি। আসলে 5 মাস তোমার সঙ্গে মেলামেশা করে আমি বুঝতে পেরেছিলাম তোমার চরিত্র খুব ভালো, না হলে এই 5 মাসে আমার যা ক্ষতি হওয়ার হয়ে যেত। আমার লাইফে তুমি তো প্রথম নও, এর আগে অনেক ছেলের সঙ্গে আমি লাইফ এনজয় করেছি, ফুললি এনজয় করেছি, সব রকমভাবে। বুঝতেই পারছো, আমার পাস্টের সব কিছু জেনেও তুমি আমার হাতটা পর্যন্ত কোনো দিন ধরোনি, আমাকে একটা চুমু অবধি খাওনি। তোমার প্রতি আমি কেমন যেন জড়িয়ে যাচ্ছিলাম। আর এটাও ঠিক, তুমি নিজেও একটা কলেজের স্টুডেন্ট। একটা বেকার ছেলের সঙ্গে একটা মেয়ে কী করে সম্পর্কে জড়াতে পারে, এটা প্রেম করার আগে মনে ছিল না? প্রেম করার আগে যদি মনে হতো তাহলে কি আর প্রেম করতাম? তারপর যখন বুঝতে পারলাম তোমাকে ছাড়তে পারবো না, তখনই সিদ্ধান্ত নিলাম তোমার জীবন থেকে সরে যাব। না হলে আমার সঙ্গে 5 মাসের মেলামেশা তুমি হয়তো ভুলে যেতে পারো, কিন্তু কোনোদিন গভীরভাবে মেলামেশা করলে সেই স্মৃতি তোমার জীবনে দাগ কেটে যেত। তাই আমি তোমার জীবন থেকে সরে আসতে চেয়েছি। আর আজকে যার সঙ্গে এসেছিলাম, তোমার সাথে কথা বলতে বলতেই ফেসবুকে তার সাথে আমার আলাপ, মেসেঞ্জারে 2-1টা কথা হতো। ওই আমাকে প্রপোজ করলো আজকে, বলল ডেটে যাবে। তাই তোমাকে ওইভাবে অপমান করে তোমার মনে দুঃখ দিয়ে আমি চলে এসেছি। আমাকে পারলে তুমিও ক্ষমা করো। এখন তুমি কোথায় যাবে? বাড়ি যাব। বাড়িতে গিয়ে দেখি মা কি রান্না করেছে। আজকে বোধহয় মায়ের হাতের ওই মুসুরির ডাল আর আলু ভাজাই রয়েছে। কতদিন খাই না, প্রায় দিনই তো এদের সঙ্গে বেরিয়ে বেরিয়ে এসব খেতে হয়। তোমার এসব কাজ করতে ভালো লাগে ঝুমুর? ভালো লাগে না। কেন করি জানো? নিজের পড়ার খরচটা উঠে যায়। তুমি তো দেখেছো পড়াশোনা করতে আমি কত ভালোবাসি। এই কথাটা একেবারেই সত্যি। সুব্রতর সঙ্গে ঝুমুর 5 মাস সম্পর্কে জড়িয়ে থাকলেও মেয়েটা পড়াশোনায় কিন্তু তুখর। ঠিক আছে, বলছি বাড়ি যাবে তো? হ্যাঁ যাব, আমি একাই চলে যাব। না না, 1 মিনিট একটু দাঁড়াও। আমিও বল, হলো ক্ষমা চাওয়া? চল বাড়ি চল, দুপুর হয়ে গেছে, বাড়ি গিয়ে খাবো। তারপরে এখানে খাওয়াটাও হলো না, শুধু শুধু বিলটা পেমেন্ট করতে হলো। চল চল বাড়ি চল। আর তোর যদি এতই প্রেম করার শখ হয়, মালিকের মেয়ে আছে তো। আরে ওসব কথা বাদ দে, বলছি আমি ঝুমুরকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ি যা বাইক নিয়ে, আমরা হেঁটে হেঁটেই। হায় কলা, কি করতে গেলে আমার কি হয়ে গেল? পারিস ভাই, চললাম আমি, সাবধানে যাস। পৌঁছে একটা ফোন করে দিস আমাকে, আর তুইও ফোন করে দিস, লটকে যাস না আবার। আরে না না, একবার যখন ব্রেকআপ হয়েছে আর আমি লটকাই? ঠিক আছে ঠিক আছে, যা। বেশি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস রে, এত সেন্টিমেন্ট দিয়ে প্রেম করা যায় না। একটু একটু ঠিক আছে, তোর আর জ্ঞান দিতে হবে না, তুই যা। চলে গেছে বন্ধু? হ্যাঁ চলে গেছে। চলো। কিসে যাবে? কেন, আমার সঙ্গে একটু পায়ে হেঁটে যেতে কোনো অসুবিধা আছে? না না, তা নেই, মানে চলো চলো। বলছি শোনো। বলো। আমরা প্রেমিক প্রেমিকা না হলেও বন্ধু তো হতে পারি। তা হতে পারি, কি বলবে? বলছি এরকম ড্রেস পরবে না, তোমাকে ভালো লাগে না, একটু ঢাকা ঢোকা পরবে। কেন, তাতে তোমার প্রবলেম কি? হ্যাঁ, অনধিকার চর্চা হয়ে যাচ্ছে, তোমাকে এরকম বলাটা আমার উচিত না, তবু বন্ধুত্বের খাতিরে বলছি এরকম পোশাক পরবে না, এতে আমরা খুব খারাপ মনে করি। মানে তোমরা ছেলেরা? হ্যাঁ, তুমি পড়াশোনার জন্যে
এরকম করো, কিন্তু তোমার এই পোশাক আশাক দেখে কিন্তু তোমাকে সবাই খারাপ চরিত্রেরই ভাববে। আমার চরিত্র তো এমনিতেই খারাপ সুব্রত, না হলে এই বয়সে এতগুলো ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সব রকমভাবে ওই কথাটা আর বলো না। মানে তুমি পরিস্থিতির জন্য এরকম, এতে তোমার কোনো, ঠিক আছে একটু বেশি কিন্তু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছ। বাড়ি চলে এসেছে, এখন চলি? হ্যাঁ বলছি, একটা ফোন নিশ্চয়ই করব, আর তুমিও ফোন করে দিও পৌঁছে। তোমার বাড়ি তো আমার বাড়ি থেকে হাঁটা পথে, তাও প্রায় 8 ঘন্টা। হ্যাঁ, আমি বরং একটা টোটো। হ্যাঁ বিতি, আরে তুই যাসনি? না, আমি তোর অন্ধ বন্ধু তো, তোকে অনুসরণ করতে করতে এলাম। আকাশের দিকে লক্ষ্য করেছিস? মেঘ করেছে, শিগগিরই বস, বাড়ি পৌঁছে দিয়ে আসি। সত্যি ভাই, তুই না থাকলে, হ্যাঁ ঠিক আছে জানি, হাবি না থাকলে তুই মরেই যেতি, মরতে হবে না, ওট ওট ওট। চল চল চল, শিগগিরই বাড়ি চল। যেতে পারি বাড়ি, একটা শর্তে। কি? যা রান্না হচ্ছে তাই কিন্তু খেয়ে আসবো। কথাটা যেই বলল অমিয়, সঙ্গে সঙ্গে সুব্রতর চোখের কোণায় জলটা জমে উঠল। বন্ধুকে পেছন থেকে জাঁপটে ধরে বলল, তুই হলি আমার জিগরি দোস্ত। এইভাবে জাঁপটে ধরে বসিস না, মানুষের ওপরে খারাপ ইমপ্রেশন পড়বে, লোকে ভাববে আমরা ওই, ভাবলে ভাবুক গে, হলেই বা ক্ষতি কি? এই ভালো কথা বলেছিস, তোরও কেউ জোটে না, আমারও কেউ থাকে না, দুজনে ওটা হলে কেমন হয়? ফালতু কাঁদাস না, চল 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 চল। বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে ওরা। সুব্রতর বাবা মা সুব্রতর বন্ধুবান্ধবকে খুব ভালোবাসে, বাড়িতে যা রান্না হয় তাই খেতে দেয়, অতিথি আপ্যায়নে এতটুকু কার্পণ্য করেন না। কতদিন পরে এলি, তোকে কিছুই খাওয়াতে পারলাম না রে বাবা। এই অনেক ভালো খাচ্ছি কাকিমা। কাকু কোথায়? কাকু একটু বেরিয়েছে। তা বাইরে তো দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, ছাতা দিয়েছো? হ্যাঁ নিয়ে গেছে। তোর কাকু টাকা কম ইনকাম করতে পারলে কি হবে, খবরের কাগজটা ঠিক জোগাড় করে পড়ে ফেলে। দুদিন আগে খবরে নাকি বলেই দিয়েছিল আজকে এইরকম আবহাওয়া থাকবে। কাকু এসব বিষয়ে কিন্তু ভীষণ সিরিয়াস। হ্যাঁ বলছি, একটু কিন্তু বসে আমি যাব, নাহলে এই বৃষ্টি বাদলায় বেরোতে পারবো না, সঙ্গে ছাতা আনিনি। যাওয়ার কি আছে বাবা, তুই থেকে যা না। এই কথাটা কিন্তু কাকিমা তুমি খারাপ বলনি, বাড়িতে ফোন করে দি। দে দে, ফোন করে দে। সুব্রতর টালির ছোট্ট একটা ঘর, ওর নিজের একটা রুম আর ওর বাবা মার একটা রান্নাঘর, ছোট্ট অগোছালো। আসলে মা দুটো লোকের বাড়ি কাজ করে পেরে ওঠে না, রান্নার কাজ করে, সেইখানে ভালো মন্দ খাবার হলে সুব্রতর জন্যে সেই বাড়ির লোকেরা পাঠিয়ে দেয়। এমনিতে ভদ্রমহিলার স্বভাব চরিত্র খুব ভালো, কোনো কলঙ্ক নেই। বাড়িতে এসে বাপ ছেলের জন্যে যাও টুকিটাকি দুটো করেন, আর করেন হাতের সেলাইয়ের কাজ। একটা সেলাই মেশিন আছে, পুজোর সময় বেশ ভালো ইনকাম হয় ওনার। ব্লাউজ সেলাই করা, শাড়ির পাড় লাগানো। সুব্রতও টুকটাক এইসব কাজ করতে পারে, কিন্তু ও একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী, পড়াশোনা করে সরকারি চাকুরি করার ইচ্ছে। আজ প্রথমবার নিজের বন্ধুর বাড়িতে থেকে বেজায় খুশি অমিয়। বাড়িটা বহু বছর আগেই বোধহয় শেষ রং করা হয়েছিল, তাই ঘরের ভেতরে রংটা কেমন খয়াটে হয়ে গেছে। ছাদ দেওয়া এই বাড়ি, কিন্তু দেখলেই মনে হবে গরিবী আনার পরিবেশ। ঠাকুর সে সিংহাসনের ওপরে ছোট ঠাকুরের মূর্তি বসানো। এমনিতেই ঘরটা বেশ পরিষ্কার, একটু অগোছালো, কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ বা ভ্যাপসা ভাব নেই। সুব্রতর পোশাক আশাক কম থাকলে কি হবে, যেগুলো পরে সেগুলো প্রত্যেকটাই পয় পরিষ্কার। এই তোর কোনো আপত্তি নেই তো? না রে ভাই, আমার কেন আপত্তি থাকবে? তুই বাড়িতে ফোন করেছিস? হ্যাঁ করেছি। এই তো মা বলল ঠিক আছে, কোনো ব্যাপার না থাকতে। তো তুই আমাদের বাড়ি একদিন চল না, থাকবি? না রে, তোর এই আলিশান বাড়ির ভেতরে ঢুকলেই না নিজেকে কেমন যেন ছোট ছোট মনে হয়, মনে হয় ছোট লোক। কী যে বলিস, টাকাটাই কি সব? হ্যাঁ ভাই, টাকাটাই সব। টাকা না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না জীবনে। 1 মিনিট, এ তোর ফোন আসছে। এ কে ফোন করেছে রে? কেউ না, দেখি। আরে দেখা না। ও বাবা, ঝুমুর আবার শুরু হয়ে গেল নাকি? কি যে বলিস, দেখ আর কিন্তু লটকাস না, তোর এই প্যাঁচাপানা মুখ দেখলে না আমার শরীর কিন্তু জ্বলে ওঠে। আরে না রে, বোধহয় বাড়ি পৌঁছে আমাকে ফোন করছে। ঠিক আছে ঠিক আছে, ধর লাউডস্পিকার দে। বলছি কি করছো?
এই তো বসে আছি। তুমি কি করছো? আমিও বসে আছি, আমাদের ছবিগুলো দেখছিলাম, ভালো লাগছিল। তাই? দুই একটা আমাকে সেন্ড করো না। করে দিয়েছি, দেখো। হরি বাস, কি শুরু হলো রে আবার? বলছি, আমি একটা কথা বলতে চাই। কি? আমরা আগামীকাল একটু ডেট করতে পারি? কাশি হয়েছে তোমার? না না, আমার মানে ওই কিছু না, মানে বলে সুব্রত অমিয়কে চিমটি কাটে। অমিয় এদিকে কাঁচতে কাঁচতে দিশেহারা। বাইরে বেরিয়ে যায় ছেলেটা। বলছি, তুমি ঘরে রয়েছো, একটু জল খাও না। না না, গলা ফ্রেশ হয়ে গেছে। ডেট করতে? কখন? এই কলেজের পরে 4টের সময়। কোথায়? সিনেমা হলে যাব না, বাসি হয়ে গেছে। বলছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওটাও তো বাসি, গেছিলাম না সে 3 মাস আগে। ও হ্যাঁ, তাই না? তাহলে কোথায় যাওয়া যায় বলো তো? এমন কোনো জায়গায় যেখানে আমি আজ পর্যন্ত যাইনি। অবশ্য আমার লিস্টেই এমন জায়গা নেই, কারণ আজ পর্যন্ত তো কম বয়ফ্রেন্ড হলো না আমার। একটা জায়গা আমি বলবো। কি? আমার বাড়িতে আসবে? তোমার বাড়ি? না 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 না। তাহলে পাশ থেকে অমিয় ইশারা করে। একটা ফ্ল্যাটের মতো কিছু একটা হাতের আঁকিবুকিতে বোঝানোর চেষ্টা করছে। ফোনটাকে মিউট করে দিয়ে সুব্রত বলে, আরে কি বলছিস? বলছি, বল, লিটনের ফ্ল্যাট, বল বল। সেটা আমার কোথায়? আরে বল না। বলছি, লিটনের ফ্ল্যাটে যাবে? কার ফ্ল্যাটে? লিটনের ফ্ল্যাটে। লিটনের ফ্ল্যাট, নামটা যেন কোথায় শুনেছি, জানো তো। হ্যাঁ, যাব। তাহলে তুমি আমাকে পিক আপ করো কলেজের গেটের সামনে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ, ডান। ওকে, বাই। ফোন কাটার সঙ্গে সঙ্গে সুব্রত বলে, এই, বলে তো দিলাম, লিটনের ফ্ল্যাট আবার কোথায়? কোথায় বলতো? কোথায়? আরে না হেসে বল না রে। ক্যামরাতলা শ্মশানের পাশে। ওখানে ওকে নিয়ে যা। আজ পর্যন্ত যেখানে যায়নি সেখানে থাকবে। আমার মাথায় কিছু ঢুকছে না। আরে কিছু না, আমার এক বন্ধুর, তার বাবার ফ্ল্যাট। ওনারা এখানে থাকেন না, বেচে পড়তে দিয়েছেন অনেক দিন আগে। সেই ফ্ল্যাট এখন ফাঁকা পড়ে রয়েছে। চাবি কোথায় পাবো? চাবি সেই বন্ধুকে বললেই পাওয়া যাবে, কারণ বেঁচেছে ওদের কাছেই। তোর বন্ধু কেন থাকে না? থাকে না, প্রয়োজন হয় না। আবার কোনো ভালো মালদার পার্টি দেখলে সেও বিক্রি করে দেবে। বুঝিস তো, টাকায় টাকা আসে। তা অবশ্য ঠিক। তাহলে চাবিটা? চাবি তোকে আমি আগামীকালই জোগাড় করে দেবো। এখন বল, কি কি করবি? কী আর করবো ভাই, ডেটে গিয়ে কী আর হবে? যাবো, একটু গল্প গুজব করবো। তো শালা কিচ্ছু হবে না। মেয়েটা তোকে একটা সুযোগ দিচ্ছে, তুই সেটা কাজে লাগাবি না? তোর লাইফটাকে হেল করে দিয়েছে, তুইও শেষ করে দে ওকে। এমন শেষ করে দে যাতে দ্বিতীয় দিন কোনো ছেলের সঙ্গে প্রেম করার আগে 10 বার ভাবতে হয়। মানে? মানে এমনিতে তো একেবারেই যা হওয়ার হয়ে গেছে ওর অনেক দিন আগেই। বাকিটা তুইও পুষিয়ে দে। না না না, আমি ওইসব করতে পারবো না। আরে বাবা, একটু আমিষ খা। তোকে সুযোগ দিচ্ছে, তুই ছেড়ে দিবি? এই না হলে তুই আমার জিগরি দোস্ত। বন্ধুর মান সম্মানটা বজায় রাখ। আমি পারবো না ভাই, আমি পারবো না। আমি ওর অত বড় ক্ষতি করতে পারবো না। কিন্তু শোন, বললাম তো দরকার নেই আমার এই ফ্ল্যাটে যাওয়ার। আমি ওকে ফোন করে বারণ করে দিই। আচ্ছা, তোর কিচ্ছু করতে হবে না, তুই যেভাবে খুশি ওর সঙ্গে ডেট করিস। আমি তোকে চাবিটা জোগাড় করে দেবো। চলবে তো? চলবে, ঠিক আছে। সেই দিন সারা রাত ঘুম হয় না সুব্রতর। অমিয় পাশে নাক ডেকে দিব্যি ঘুমোচ্ছে। সুব্রত মনে মনে চিন্তা করছে ওর ডেটের কথা। আজ থেকে ঠিক 5 মাস আগে এই মেয়েটার সঙ্গেই তো প্রথম ডেট করেছিল। তখন মেয়েটার সাথে ঘুরতে ফিরতে কত ভালো লাগতো, মজা হতো, দুজনে মিলে কত গল্প করত। আর নতুন করে কিছুই যেন তখন বলার ছিল না। কিন্তু গতকালই ব্রেকআপ হয়ে আবার কথা বলে নতুনভাবে যেন কিছু একটা আবিষ্কার করতে পেরেছে সুব্রত ঝুমুরের মধ্যে। ভুলেও ভুলতে পারছে না ঝুমুরের নামটা। হঠাৎ করে কি এমন হলো? হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেলে মানুষের মনে বুঝি এমন আনন্দ জাগে? সকাল হতে না হতেই অমিও চলে যায় আর বলে যায়, আমি ঠিক ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসছি চাবি নিয়ে, তুই রেডি হয়ে থাকিস। কিন্তু আমি তো যাব সেই 4টে। আরে একবার ফ্ল্যাটটাকে নিজের চোখে দেখে আসবি না? ও ঠিক আছে।
বন্ধুর কথা মতো সেই ফ্ল্যাটে যায় ওরা। চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকে দেখে আলিশান একটা ফ্ল্যাট, খুব সুন্দর সাজানো গোছানো। কি নেই এখানে মানুষ ছাড়া। 4টের সময় আসবি, প্রিপারেশন নিয়ে আসবি। মানে মানে অতগুলো ঘন্টা কাটাবি? কতগুলো ঘন্টা? আরে বাবা, ডেট মানে বুঝিস না, অনেকক্ষণের সময়। প্রয়োজনে রাতটাও দেখ। আমি উল্টোপাল্টা কিচ্ছু কিন্তু করতে পারবো না। আমি ওসব পারবো না, আমি ওরকম ছেলেই না। জানি ভাই, সব জানি। তুই শুধু ওকে নিয়ে আয়, ব্যাস। জোগাড় যন্ত্র আমি করে রাখবো। ঠিক আছে, তোর ওপরে সব দায়িত্ব থাকলো। আমি বরং এখন আসি। আয়, চাবি নিয়ে যা, আর ডুপ্লিকেট একটা আমার কাছে থাকছে। ঠিক আছে, দে। চাবি নিয়ে চলে যায় সুব্রত। অমিও বেরিয়ে যায় ওর সামনে। তারপর ঠিক 4টের সময় ঝুমুরের কলেজের সামনে গিয়ে দাঁড়ায় সুব্রত। ঝুমুরকে দেখে আর চোখ ফেরাতে পারে না। ঝুমুর আজকে পরেছে একটা সুন্দর হালকা গোলাপি রঙের শাড়ি, তার সাথে ম্যাচিং করে ডিপ ব্লু কালারের ব্লাউজ। ব্লাউজটা ফুল হাতা, কিন্তু পিঠটা অসম্ভব রকমের কাঁটা, আর পিঠের মধ্যে একটা চকচকে লাল তিল উজ্জ্বল হয়ে রয়েছে ওর ফর্সা পিঠের ঠিক বাঁ দিক বরাবর। ঝুমুর আজকে মাথার চুলটাকে সামনের দিকে করে একটা লম্বা বেনুনি বেঁধেছে, কপালে পড়েছে একটা ছোট্ট টিপ, হাতে দুটো ছোট্ট ছোট্ট সরু সরু চুড়ি, আঙুলে আংটি নেই। শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে হাতের মধ্যে রয়েছে। মানে আঁচলটা ঠিক পিন আপ করাই, কিন্তু একদিকে পিন আপ করা, আর আঁচলটা লুটোচ্ছে হাতের ওপরে। মানে আঁচলটাকে পেছন থেকে গুটিয়ে নিয়ে দাঁড়ালে মেয়েদের ঠিক যেমন লাগে সেরকম লাগছে। পিঠে একটা ব্যাগ। এমন রূপ ঝুমুরের আজ পর্যন্ত দেখেনি সুব্রত। মেয়েটি সুন্দরী, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু শাড়ি পরলে যে এতটা অপরূপা লাগে কল্পনাও করতে পারেনি সুব্রত। আর কিভাবে যেন আজকে সুব্রতর নিজের গায়ের শার্টের রংটাও মিলেমিশে একাকার। একা এসেছো? হ্যাঁ, প্রবলেম আছে? না না, একাই তো চেয়েছিলাম। কোথায় যাব? কি যেন বলছিলে, কার ফ্ল্যাট? হ্যাঁ, লিটনের ফ্ল্যাট। চলো। বলছি হেঁটে? হ্যাঁ, মানে তোমার প্রবলেম থাকলে আমি টোটো করছি। না না, তোমার সঙ্গে হেঁটে বেশ ভালো লাগছে, চলো। হাঁটতে হাঁটতে দুইজনে পৌঁছে যায় লিটনের ফ্ল্যাটের ঠিক সামনে। এই শ্মশানের এখানে ফ্ল্যাট? কেন, আগে জানলে আসতে না? চোখ বুজে আসতাম, তোমাকে ভরসা করা যায়। আর বলছি, কি? না মানে আমার কিন্তু ভয় করছে। ভয় কিসের? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? না মানে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা অন্য কোথাও। আরে ঠিক আছে, চলো না। তুমি যদি কমফর্টেবল ফিল না করো তাহলে অন্য কোথাও যাই না। না না, চলো যাই। চাবি এই তো আমার পকেটে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতরে কেমন একটা গন্ধ পায় মেয়েটা। বলে, ফ্ল্যাটটা বোধহয় অনেকদিন বন্ধ ছিল, তাই না? না মানে, সুব্রত তো সকালবেলায় এসে ফ্ল্যাটের দরজা জানলা খুলে দিয়ে গেছে, তাহলে বন্ধ কেন এগুলো? আর ঘরটাতেই বা ব্যবসা গন্ধ কিসের? বেশ খানিকক্ষণ পর দরজাটা ভেতর থেকে বন্ধ করে সুইচ অন করে দেখে অমিও ওখানে বসে। অমিও একা নয়, আরও বেশ কয়েকটা বন্ধু বসে, আর প্রত্যেকেই বসে রয়েছে একটা অস্থির রকম অবস্থায়। কোনো বন্ধুর গায়ে শার্ট নেই, সবাই আন্ডারওয়্যার পরা। একটা বাজে রকম পরিস্থিতি দেখে সুব্রত বলে, হে কি রে, তোরা সবাই এখানে আর এরকম করে বসে আছিস কেন? ওদেরকে এরকম অবস্থায় দেখে অলরেডি মুখটা ঘুরিয়ে নিয়েছে ঝুমুর। মুখটাকে ঘোরাচ্ছ কেন মামনি? এদিকে তাকাও। তোরা ড্রিঙ্ক করেছিস? হ্যাঁ করেছি। তা কি হয়েছে? তাই বলি, ফ্ল্যাটের ভেতর ঢুকিয়ে এলাম একটা গন্ধ কেন? আমি সকালেও সে দেখে গেলাম, সব কিছু ঠিক ছিল। এই তোরা যা। আমরা যাব না। মানে যাবি না? মানে যাব না মানে যাব না। তুই শালা এত সুন্দর একটা মাল নিয়ে একা একা এনজয় করবি, আর আমরা শালা কাঠি চুষবো? কি বলছি সেগুলো? আমিও ঠিকই বলছি। আজকে সবাই মিলে উপভোগ করব। এই মেয়েটা শুধু তোর জীবন না, এই দেখ, এই যে এরা বসে আছে প্রত্যেকের জীবন নষ্ট করেছে। কালকে
তুই যখন সারা রাত জেগে জেগে তোর প্রেমিকার কথা ভাবছিলি, আমি চুপ করে শুয়েছিলাম, তখনই তোর মোবাইল থেকে ওর ফেসবুক আইডিটা বের করে ওর ফ্রেন্ড লিস্টের প্রত্যেকটা ছেলেকে আমি দেখেছি, আর দেখে সবার সাথে কথা বলেছি, জানিয়েছি আজকের প্রতিশোধের কথা। ওরা প্রত্যেকেই আমার কথা শুনে চলে এসেছে, আর এরা প্রত্যেকেই ওর সঙ্গে রাতও কাটিয়েছে। সুতরাং এদের স্বাদ ঝুমুর ভালো করেই জানে, তাই না ঝুমুর? আমার ভয় করছে। সুব্রত, দরজাটা খোলো, আমি বাড়ি যাব। না 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 না, আচ্ছা তোমার ছাড় নেই মামনি, অনেক ঠকিয়েছ আমাদেরকে, আজ তোমার জ্বালা জুড়িয়ে ছাড়বো। খবরদার, কেউ এগোবে না, কেউ এগোবি না ওর দিকে। দেখ, তোরা কিন্তু ভুল ভাবছিস, ও এরকম মেয়ে নয়, নিতান্তই আর্থিক দুর্বলতার কারণে। রাত তো তোর আর্থিক দুর্বলতা। শোন, টাকা ইনকামের জন্য না সৎ পথ আছে, অসৎ পথ না। এরকম মেয়েকে রাখার থেকে আমি বাড়ি যাব। আমি তোমাকে বিশ্বাস করে এসেছিলাম সুব্রত, আমি জানতাম না তুমি যে প্ল্যান করে। বিশ্বাস করো ঝুমুর, আমি নিজেও জানতাম না। চুপ কর সালা, তুই জানতিস না? তুই না জানলে ডুপ্লিকেট চাবি আমার কাছে কেন দিয়েছিলি? একটা অবিশ্বাসের দৃষ্টিতে ঝুমুর তাকায় সুব্রতর দিকে। সুব্রত সঙ্গে সঙ্গে ঝুমুরের হাত দুটো ধরে বলে, আমাকে বিশ্বাস করো প্লিজ, আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে, বিশ্বাস করাটাই ভুল হয়েছে। আমার এত বড় ক্ষতি করার জন্য তুমি কচি খুকি, কিচ্ছু যেন বোঝে না। তোর আবার কিসের ক্ষতি রে? তোর যা হওয়ার তো হয়ে গেছে, এখন শুধু আমাদের সঙ্গে চুপচাপ সঙ্গ দে, তাহলেই তোকে ছেড়ে দেবো। না হলে কি? না হলে জানে খতম করে দেবো। না না, আমার এত বড় ক্ষতি তোমরা করো না, প্লিজ না। সুব্রত চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো একের পর এক ওর বন্ধু এসে কিভাবে নষ্ট করলো ঝুমুরকে। আর ঝুমুরের চোখের টপটপ জল সুব্রতর দিকেই নিবদ্ধ, সেই দৃষ্টি কিছুতেই অন্যদিকে ঘোরে না। একটা সময় ঝুমুরকে কাঁধের ওপর তুলে নিয়ে বিভৎস রকমভাবে নেচে উঠল অমিয়, আর বলল, এইবার আমার পালা, আমার। যেই অমিয় ঝুমুরের ওপরে যাবে, সঙ্গে সঙ্গে ওর নাকের কাছে হাত দিয়ে দেখে নিঃশ্বাস পড়ছে না মেয়েটার। এই হিমালটা তো মরে গেছে। হ্যাঁ, মরে যাওয়ার খবর শুনে এক এক করে সব বন্ধুরা নিজেদের জামা প্যান্ট পরে যে যার বাড়ির উদ্দেশ্যে বাইকে করে রওনা দেয়। সবার শেষে অমিয় যখন বেরোবে, তখন ওর জামাটা খামচে ধরে সুব্রত। দাঁড়া, ফ্ল্যাটের চাবিটা দিয়ে যা। মানে এখন যদি পালিয়ে যাস, পুলিশ এসে তো তোদের খোঁজ করবে রে। খবরটা পেয়ে গেলেও যখন তোর কাছে এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা পাবে, তখন কেসটা অন্যরকম হবে না? তুই কি বলছিস? ঠিকই বলছি, জানে বাঁচতে চাস তো ফ্ল্যাটের চাবিটা দিয়ে যা। অমিয় চুপচাপ ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা সুব্রতর হাতে দিয়ে দেয়। সুব্রতর দৃষ্টি এখন এতটাই ভয়ানক, অমিয় ভয় পায়। সুব্রত ওর দিকে এক পলকে তাকিয়ে থেকে বলে, চুপচাপ গাড়ি নিয়ে বেরিয়ে যা, এক দণ্ড এখানে অপেক্ষা করবি না। অমিয় গাড়ি নিয়ে চলে যায়, আর সুব্রত ফ্ল্যাটের দরজা ভেতর থেকে নক করে দেয়। যা কন্ডিশন বুঝছি, হে অসুখ তো কোনো রকম রিপোর্টও ধরা পড়ছে না। কি করে পসিবল বলুন তো ডক্টর? সারা পৃথিবীর নামি দামি ডক্টরকে দেখিয়ে ফেল মেরে গেলাম। আমার এত টাকার সম্পত্তি কে দেখবে? ছেলেটা সেই যে অসুস্থ হলো, কি যে হলো ওর, আমিও তো সেটাই ভাবছি। বুকের ওপরে ঘাড়ের ওপরে কিচ্ছু চেপে নেই, অথচ ছেলেটা কীরকম কুঁজো হয়ে আছে। এমনভাবে হাঁটে যেন ওর ঘাড়ের ওপরে কেউ একটা চেপে বসে, আর চোখের দৃষ্টি এতটাই ভয়ানক, দেখে মনে হয় সব সময় ওর সামনে কেউ একটা দাঁড়িয়ে ওকে যেন ভয় দেখাচ্ছে। এদিকে ওর ব্লাড রিপোর্ট থেকে শুরু করে এক্সট্রা রিপোর্ট সব নর্মাল। কি করেছে কি? আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে অমিয়। কেউ দেখতে না পাক, ও দেখতে পাচ্ছে। ওর ঘাড়ের ওপরে চেপে বসে রয়েছে ঝুমুরের নগ্ন একটি আত্মা, আর সেই
নগ্ন শরীরের গোপন গহ্বর থেকে বেরিয়ে আসছে উত্তপ্ত রক্তের ধারা। যেইভাবে ঝুমুরকে কাঁধে তুলিয়ে নেচেছিল আমিও, ঠিক সেই রকমভাবে ঝুমুর ওর কাঁধে বসে ওকে জড়িয়ে ধরে রেখেছে। আর আমি ওর সামনে সেই অস্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দুটো জলজলে উজ্জ্বল চোখ, হাতে সেই ফ্ল্যাটের চাবি। সুব্রত। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।